নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর.sanchita চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ডিসফেজিয়া, অর্থাৎ খাবার বা জল গিলতে কষ্ট হওয়া। কি কারণে হয় এই ডিজিজটা, কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়, এটাকে কিভাবে ডায়াগনোসিস করবেন, এর ট্রিটমেন্ট এবং কিভাবে আপনার লাইফস্টাইল বা ফুড হ্যাবিট কিভাবে রাখলে এই সময় আপনি ভালো থাকতে পারবেন, বা এই ধরনের কষ্ট যদি হয় সে সময় আপনি ভালো থাকতে পারবেন প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমে বলি যে ডিসফেজিয়া এটা কিন্তু কোনো ডিজিজ নয়, এটা বিভিন্ন ডিজিজের একটা লক্ষণ মাত্র। এবং আমরা যখন কোনো খাবার খাই আমাদের ওরাল ক্যাভিটি থেকে, অর্থাৎ মাউথ থেকে স্টমাক পর্যন্ত যখন খাবারটা পৌঁছায়, এর মধ্যে যদি কোনো কারণে কোনো জায়গায় কোনো অসঙ্গতি দেখা দেয় তাহলেই কিন্তু এই ডিসফেজিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেরকম ধরুন, যদি এটা ওরাল ক্যাভিটিতে হয় তাহলে সেটাকে আমরা বলছি ওরাল ডিসফেজিয়া, যদি থ্রোট বা গলায় হয় তাহলে তাকে ওরোফ্যারেঞ্জিয়াল ডিসফেজিয়া, এবং যদি ফুড পাইপ বা এসোফেগাসে হয় তখন তাকে আমরা বলছি এসোফেজিয়াল ডিসফেজিয়া। এবারে বলি যে খাবারটা ওরাল ক্যাভিটি থেকে স্টমাকে কিভাবে পৌঁছায়। প্রথমত আমরা দাঁতের সাহায্যে কোনো খাবার যখন খাই তাকে ছোট ছোট টুকরে পরিণত করি, এবং তারপরে চোয়ালে যে দাঁত রয়েছে তার সাহায্যে তাকে চিবিয়ে তার সঙ্গে লালা মিশ্রিত হয়, মিশ্রিত হয়ে সেই খাবারটা একটা মন্ড জাতীয় পদার্থে পরিণত হয়, একটা সফট জাতীয় জিনিসে পরিণত হয়, খাবারটা যতটাই শক্ত হোক না কেন। এবং তারপর সেই খাবারটাকে জিভ কি করে, পুশব্যাক করে, অর্থাৎ পিছনের দিকে ঠেলে দেয়, এবং যেখানে আমাদের খাবারটা আমরা গলার মাধ্যমে গিলতে পারি, এবং এই জায়গায় থাকে ল্যারিংস, যেটাকে আমরা ভয়েস বক্স বলি, সে এক্ষেত্রে একটা প্রিভেনশনের কাজ করে। সে কি করে, খাবারটা যাতে কেবলমাত্র এসোফেগাসের মধ্যে দিয়ে স্টমাকে যায় সেই জন্য সেখানে একটা প্রিভেনশন তৈরি করে, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী বা ট্র্যাকিয়া তাতে যাতে খাবারটা না ঢুকে কেবলমাত্র এসোফেগাসের মধ্যে দিয়ে স্টমাকে যেতে পারে, সেই কাজটা সে করে। তারপর খাবারটা যখন ফুড পাইবে বা এসোফেগাসে এসে পৌঁছায় তখন এসোফেগাস একটা সেটাকে স্কুইজ করে, এবং সেক্ষেত্রে একটা ওয়েব লাইক মোশন কাজ করে, পেরিস্টলিসিস, এবং সেই মোশনের মাধ্যমে সম্পূর্ণ খাবারটা এসোফেগাস থেকে স্টমাকে এসে পৌঁছায়। এই টোটাল সিস্টেমটাই হচ্ছে যে খাবারটা আমরা কিভাবে গিলে নিই, খাবার বা জল, তারপরে সেটা স্টমাকে এসে পৌঁছায়। এবারে বলি যে কি কি কারণে আমাদের ডিসফেজিয়া হতে পারে। দেখুন, এটা কিছু নার্ভের কারণে হতে পারে, কিছু মাসলের কারণে হতে পারে, তাছাড়াও আরো কিছু কারণে হতে পারে। নার্ভের কারণে এটা হতে পারে, যদি ব্রেন টিউমার থাকে তাহলে হতে পারে, সেরিব্রাল পালসি তার জন্য এটা হতে পারে, ডিমেনশিয়া তার জন্য হতে পারে, বা পার্কিনসন ডিজিজ, এই সমস্ত কারণে নার্ভের কারণে এটা হতে পারে। এবার কিছু মাসলের কারণেও এটা হতে পারে, যেরকম এসোস্পেজিয়াল স্প্যাজম, তার জন্য এটা হতে পারে। এবং এছাড়াও মাসলের আরও কিছু কিছু সমস্যা হয়ে থাকে, মাসকুলার ডিস্ট্রফি, মায়োসাইটিস, সে সমস্ত ক্ষেত্রেও এটা হতে পারে। এছাড়া এসোফেজিয়াল ক্যান্সার যদি হয়ে থাকে কারো তাহলে সেক্ষেত্রে হতে পারে, বা ইওসিনোফিলিক এসোফেজাইটিস, বা মাল্টিপল স্ক্লেরোসিস, জিইআরডি, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেই জন্য এটা হতে পারে। গলায় যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয়, যেরকম ব্যাকটেরিয়াল টনসিলাইটিস, সেক্ষেত্রেও কিন্তু খাবার বা জল আমাদের গিলতে কষ্ট হতে পারে। এবারে বলি কি ধরনের সিমটমস আপনি ক্ষেত্রে দেখতে পাবেন। দেখুন, এর প্রধান সিমটমস হচ্ছে যে খাবারটা গিলতে কষ্ট হয় বা জলটা গিলতে কষ্ট হয়, খুব আস্তে আস্তে খাবার খেতে হয়, মনে হয় যেন গলার কাছে কিছু একটা আটকে আছে, এরকম একটা সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে স্টমাক অ্যাসিডটা ব্যাক করে মুখে চলে আসে, অথবা রিগার্জিটেশন হতে পারে। রিগার্জিটেশন হচ্ছে যে অনেক সময় দেখতে পাওয়া যায়, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি দুধ তোলা, অর্থাৎ খাবারটা খাবার পরে কিছুটা আবার মাউথে ফিরে এলো, এই ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া সঠিকভাবে মানুষ খেতে পারছে না, তাই জন্য তাদের ওয়েট লস হতে পারে, তাদের ডিহাইড্রেশন হতে পারে, ম্যাল নিউট্রিশন হতে পারে, এবং সর্বোপরি একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হয়, কারণ খুব খিদে পেয়েছে, খাবারটাও রয়েছে, কিন্তু গিলতে পারছে না বলে ভালোভাবে সেই খাবারটাকে সে খেতে পারছে না, সেই জন্য ক্ষেত্রে একটা মেন্টাল সাপোর্টের কিন্তু দরকার হয়। তো এবারে বলি যে এর ট্রিটমেন্ট। দেখুন, এর ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ করা হয়ে থাকে। যেরকম এর ট্রিটমেন্টের মধ্যে প্রথমত যদি এটা জিইআরডির জন্য হয় তাহলে লাইফস্টাইলটাকে এক্ষেত্রে চেঞ্জ করা হয়, যে কি কারণে এটা হয়েছে
লাইফস্টাইলটাকে এটাকে চেঞ্জ করে নেওয়া হয়, খাবারটাকে সঠিকভাবে খাওয়া হয়। এই সময় খুব বেশি স্পাইসি ফুড, ফ্যাটি ফুড, এই জাতীয় জাঙ্ক ফুড এগুলো খাওয়া হয় না। যদি নার্ভের কোনো সমস্যা হয়, নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট এক্ষেত্রে দেওয়া হয়। যদি কোনো ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। এছাড়া অন্যান্য যে কারণে হয় সেই কারণে এক্ষেত্রে ট্রিটমেন্টটা দেওয়া হয়। এবারে বলি এটাকে আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন। দেখুন, যেহেতু এটা আমরা তো কারণটা শুনেই বুঝতে পারছি যে খাবারটা খেতে কষ্ট হচ্ছে বা গিলতে কষ্ট হচ্ছে, কিন্তু সঠিক কি কারণে হয়েছে, কি ডিজিজে হয়েছে সেটা জানার জন্য আপার জিআই এন্ডোস্কোপি করা হয়, ল্যারেঞ্জিওস্কোপি করা হয়, এবং এটা ছাড়া বেরিয়াম সোয়ালো টেস্ট করা হয় বা এসোফেজিয়াল ম্যানোমেট্রি টেস্ট করে দেখে নেওয়া হয় যে কি কারণে হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে বলবো সেটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ আপনি কিভাবে আপনার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট এই সময় রাখলে আপনি ভালো থাকতে পারবেন। এবং সব সময় খাবার খাবার সময় এগুলো একটু যদি মেনটেন করেন তাহলে কিন্তু খাবারটা সহজপাচ্য হয়, খেতেও পারবেন এবং গিলতেও কষ্ট হয় না। প্রথমত যখন খাবার খাবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসা উচিত, মেরুদণ্ড সোজা রেখে মাথাটা সামনের দিকে একটু টিল্ট করে ছোট ছোট পিস করে খাবারটা খাওয়া উচিত, অল্প অল্প করে দাঁত দিয়ে খেতে। সেই খাবারটাকে চিবিয়ে খেয়ে ফেলার পরে আবার সেকেন্ড টাইম বাইট করুন। একসঙ্গে অনেকটা খাবার নিয়ে খুব জোরে খেতে গেলে, তাড়াতাড়ি খেতে গেলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এরপরে বলছি যে আপনি যে জায়গায় বসে খাচ্ছেন সেই জায়গাটার পরিবেশ যাতে শান্ত থাকে, অর্থাৎ আপনার কোনো ডিস্ট্রাকশন যাতে না হয়, এবং সেই সময় আপনি কথা বলবেন না, শান্ত শিষ্টভাবে আস্তে আস্তে আপনি খাবারটা খান, সমস্ত ফোকাসটা আপনি খাবার খাওয়ার মধ্যে রাখুন। যেহেতু এই সময় আপনার গিলতে কষ্ট হচ্ছে, তাই জন্য যে খাবারগুলো আপনি খাবেন সেটা যদি একটু সেমি সলিড বা পাতলা জাতীয় খাবার হয়, একটু নরম জাতীয় খাবার হয় তাহলে কিন্তু ভালো হয়। এবং সেই জন্য এক্ষেত্রে ডালিয়া খেতে পারেন, খিচুড়ি খেতে পারেন, চিড়ে দই খেতে পারেন, সুজির পায়েস খেতে পারেন, এবং তাছাড়া ভাতও খেতে পারেন একটু বেশি গলিয়ে সবজি দিয়ে সিদ্ধ করে, তারপরে সেটাকে চটকে মেখে খেতে পারেন। অথবা আপনি যে কোনো রকমের স্যুপ খেতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন, বা চিকেন বা মাছ খেলে মাছের কাঁটা বেছে চিকেনটাকে একটু বেশি সিদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে খেতে পারেন, ডিমের পোচ খেতে পারেন। অর্থাৎ যে খাবারটা আপনার গিলতে সুবিধা হয় এই ধরনের খাবার কিন্তু অন্তত এই সময় 15-20 দিনের জন্য খাওয়া উচিত। তারপরে আবার সমস্যাটা ঠিক হয়ে গেলে তখন আপনি আপনার রেগুলার ডায়েটে ফিরে আসতে পারেন। তো এটা একটু মেনটেন করতে হবে। জল যদি খান গ্লাসে করে অল্প অল্প করে চুমুক দিয়ে খাবেন, একবারে বেশি জল ঢক ঢক করে এই সময় খাবেন না। এবং সব সময় খাবার কিন্তু বেশি পরিমাণে মুখের মধ্যে নিয়ে দ্রুত খাবেন না, খুব বেশি সময়ও নেবেন না, আবার খুব তাড়াতাড়িও খাবেন না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই মেনটেন করবেন। যারা ছোট বাচ্চা বা যারা বয়স্ক মানুষ উঠে বসতে পারে না, তাদের যখন খাওয়াবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রপড আপ করে তারপরেই খাওয়াবেন। এবং কারণ একদম শুয়ে খাওয়ালে কিন্তু গলায় আটকে যাবার একটা সম্ভাবনা রয়েছে। এগুলো যদি একটু মেনটেন করেন, এবং তার সাথে সাথে অবশ্যই একটা মরাল সাপোর্ট দিতে হবে। তার কারণ যেটা বললাম যে খাবার ইচ্ছা রয়েছে, খিদে পেয়েছে, খাবার সামনে রয়েছে, খেতে পাচ্ছেন, এটা খুবই কষ্টের। একটু তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন, সেটা যে খেতে পাচ্ছে, যে ধরনের খাবার সেই খাবারটা তাকে দিন, সেও ভালো থাকবে এবং দ্রুত মেডিকেশনের মাধ্যমে সুস্থ হয়ে উঠবে। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।